Hello everyone, welcome to our new episode for Project Management Learning Session. In today's episode, we will try to understand about project life cycle and development life cycle. We also will try to introduce different approach of development life cycles such as iterative, adaptive. Furthermore, we also will try to understand about 5 process group and 10 knowledge areas and how they interact with this project life cycle in project management. Let's begin with the definition of project life cycle. সো আমরা যখন প্রজেক্ট লাইফ সাইকেল নিয়ে কথা বলবো, আমরা আসলে একটা প্রজেক্টকে অনেকগুলো ফেজে ভাগ করে নিতে পারি। এই যে ফেজে ভাগ করলাম, এই ফেজ, এই যে সিকোয়েন্সিয়ালি ফেজগুলো যে রানিং আছে সেটাকে আমরা আসলে বলছি প্রজেক্ট লাইফ সাইকেল। মানে আমরা সিরিজ অফ ফেজেস, এবং ফেজগুলো কখনো কখনো সিকোয়েন্সিয়াল হতে পারে, কখনো কখনো ওভারল্যাপিংও হতে পারে। আর ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হলো যে কোনো একটা ফেজে যদি আমাদের অ্যাপ্রোচ অফ ওয়ার্ক বা আমাদের একটা প্রোডাক্ট যদি ডেভেলপ হয় বা স্পেসিফিক ডেভেলপমেন্ট থাকে, সেই ফেজটাকে আমরা আসলে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলছি আর কি। ওকে, এখন নর্মালি প্রজেক্ট লাইফ সাইকেল ক্যান বি অ্যাডাপটিভ অর প্রেডিক্টিভ. Development life cycle can be predictive, iterative, incremental, adaptive, or a hybrid model. We'll discuss more about those things. Let us consider about predictive life cycle. আসলে predictive life cycle হলো যে আমরা আমাদের প্রজেক্টের প্রতিটা ফেজকে অথবা আমাদের প্রতিটা স্কোপ, টাইমস, প্রতিটা স্কোপকে আমরা আগে থেকে ডিফাইন করে নিতে পারি, অথবা আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমাদের প্রজেক্টের যে পার্টিকুলার 3 ট্রায়াঙ্গেলস আছে, যেটা হলো যে স্কোপ, কস্ট, টাইম, এগুলো ফিক্স করা আছে এবং এই অনুসারে প্রজেক্টটা রানিং থাকবে আর কি। এখন কোনো কারণে যদি এটা থেকে চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের খুব চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস থাকবে, যে প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে আমরা আসলে যে কোনো চেঞ্জকে প্রজেক্টের মধ্যে ইন্টারাপ্ট করতে পারবো। তার মানে আসলে চেঞ্জকে আমরা একটু চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য। প্রেডিক্টিভ মিনস আমরা ফিচার প্রেডিক্ট করতে পারি এবং প্রজেক্টটা সেই অনুসারে রানিং থাকবে আর কি। এটা হলো প্রেডিক্টিভ লাইফ সাইকেল। এখন আমরা যদি এর পরের ইয়াটাতে যা ইনক্রিমেন্টাল এবং আইটারেটিভ। এখন আসলে আইটারেটিভ লাইফ সাইকেলের ক্ষেত্রেও আমরা হয়তো প্রজেক্টের স্কোপটাকে আগে থেকে ফিক্স করে নিতে পারি। ফিক্স করে নিয়ে আমরা আমাদের প্রজেক্টের ডিউরেশনকে একটা স্পেসিফিক ক্ষুদ্র স্লাইসে নিয়ে আসবো। সেই অনুসারে আমরা সেই সময়টাতে যতটুকু ডেভেলপমেন্ট হয়, সেই ডেভেলপমেন্ট অনুসারে পরবর্তী স্লাইসগুলো কিভাবে আমি ডেভেলপ করব, সেই প্রক্রিয়াটা ঠিক করে নেব। তার মানে আসলে আমি আমার স্কোপকে অথবা আমি আমার টাইমকে স্লাইস করে অনেকগুলো গ্রুপে ভাগ করে নিব। ভাগ করে নিয়ে আমি আসলে স্টেপ বাই স্টেপ এগুলোকে ডেভেলপমেন্ট ফেজে চলে যাব আর কি। যদি এরকম হয় যে কোনো আইটারেশন, এগুলোকে আমরা বলতেছি আসলে আইটারেশন, যেহেতু আমি অনেকগুলো আইটারেট করছি, তার মানে আমার স্কোপটাকে ইকুয়াল সিকোয়েন্সিয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতেছি। আমি যদি খুব এক্সাম্পল আকারে দিই, আপনার প্রজেক্টের ডিউরেশন ধরেন 60 দিন, আপনি ধরলেন যে 6 দিন হলো আমার একটা আইটারেশন পিরিয়ড। এই 6 দিনে আপনি প্রথম যখন কাজটা শুরু করলেন, আপনি জানেন না আসলে 6 দিনে আপনি কোন স্কোপটাকে ডেভেলপ করবেন বা কোন ফাংশনালিটিটা আপনি ইনকর্পোরেট করবেন। কিন্তু 6 দিন করার পর আপনি তো জানলেন যে ঠিক আছে, আমার এই টিম আছে, এই টিমটা এরকম ভাবে কাজ করতে পারবে। তাহলে নেক্সট আইটারেশনে আপনি মোর বেটার ফোরকাস্ট করতে পারবেন আপনার টিমের আউটপুট, অথবা আপনি আফটার 6 days what scope you can clear, you also have a more better understanding after when first iteration completed. ওকে, সো এই প্রক্রিয়াটাকে আমরা আসলে বলছি আইটারেটিভ। দ্যাট মিনস আপনি আপনার ডেভেলপমেন্ট ফেজটাকে অনেকগুলো স্লাইসে ভাগ করে নিয়ে তারপরে আপনার প্রোডাক্টের ফিচারগুলো ডেভেলপ করবেন। এটা হলো আইটারেটিভ লাইফ সাইকেল। এখন দেখেন, ওই যে ফার্স্ট আইটারেশন আমি বললাম যে আমি একটা প্রোডাক্টের ফিচার ডেভেলপ করেছি, তার মানে আপনার যে একটা প্রোডাক্ট আছে, আপনি সে একটা প্রোডাক্ট ডেভেলপ করতে চান, এর মধ্যে 100টা ফিচার আছে। আপনি ফার্স্ট আইটারেশনে যে ফিচারটা ডেভেলপ করলেন, সেই ফাংশনটা ওই প্রোডাক্টে অ্যাড হলো। এই যে ছোট ছোট ফাংশনালিটি অ্যাড করে করে একটা কমপ্লিট প্রোডাক্ট ডেভেলপ করছেন, এটাকে বলা হলো ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল অ্যাপ্রোচ। দ্যাট মিনস আপনি আপনার প্রোডাক্টের ফিচারকে ইনক্রিমেন্টালি ডেভেলপ করছেন। ওকে, নেক্সট টপিকস হলো আসলে অ্যাডাপটিভ। আমরা যেটা আসলে বলেছিলাম প্রেডিক্টিভ আর অ্যাডাপটিভের মধ্যে ডিফারেন্স কি। অ্যাডাপটিভের ক্ষেত্রেও আসলে অ্যাডাপটিভ লাইফ সাইকেলও সিমিলার, আল্টারনেটিভ হতে পারে, ইনক্রিমেন্টাল হতে পারে। মেইন এজেন্ডাটা যেটা, সেটা হলো যে আপনি আসলে আপনার অ্যাপ্রোচকে অ্যাডাপ্ট করে নেবেন। আপনি হয়তো একটা স্পেসিফিক টার্গেট করে কাজ শুরু করলেন, কিন্তু আপনি কিছুদিন পরে যাওয়ার পরে বুঝলেন যে আপনি যে টার্গেটটা সেট করেছেন সেটা আসলে ফ্লস। দ্যাট মিনস আপনি আসলে
কারেক্ট আইডিয়াস করে নাই, কারণ ইনিশিয়ালি এটা মেবি খুব মানে আনন্যাচারাল না যে আপনি কিছু মিস্টেক করবেন। সো সেই মিস্টেকটাকে অ্যাভয়েড করার জন্য আপনি নতুন করে আপনার কোর্সটাকে ঠিক করবেন, যাতে আপনি সামনে আগাতে পারেন। এই যে আপনি লার্ন করলেন আপনার মিস্টেক থেকে, এই প্রক্রিয়ার প্রসেসটাকে আমরা আসলে অ্যাডাপটিভ লাইফ সাইকেল বলছি আর কি। ওকে, লেটস নাও কনসিডার আওয়ার প্রজেক্ট ফেজ। আমি যেটা আগে বলেছিলাম, যে আমরা বললাম যে আসলে আমাদের প্রজেক্টটাকে আমরা অনেকগুলা ভাগে ভাগ করে নিয়েছি, অনেকগুলো ফেজে ভাগ করে নিয়েছে। কোনো ফেজ আসলে এখন এই পার্টিকুলার ফেজের আসলে কি মানে, যদি আমি খুব বাংলা ভাষায় বলি যে মাঝেটা কি আসলে। তো এখন ধরেন আপনি নর্মালি যেটা হয় যে আপনি যখন অনেক বড় প্রজেক্টের সাথে ইনভলভ থাকেন, আমাদের দেশে যেমন পদ্মা সেতু আছে, এটা অনেক বড় প্রজেক্ট ছিল। ইনিশিয়াল অনেক ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করা লাগছে, আপনার ইনভেস্টমেন্ট রিটার্ন নিয়ে চিন্তা ভাবনা করা লাগছে, অনেক কিছু কনসিডারেশন নিয়ে পদ্মা সেতুর ডেভেলপমেন্টে আমরা গিয়েছি। তার মানে কি, এখানে একটা ফিজিবিলিটি স্টাডিও একটা ফেজ ছিল, রাইট? এখন আপনার যদি ফিজিবিলিটি স্টাডি একটা ফেজ হয়, এই ফেজে যখন আপনি পার করলেন, ফিজিবিলিটি রেজাল্ট আসলো, রেজাল্টটা এসে আপনি যদি রিভিউ করতেন যে আসলে ঠিক আছে, আমার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট অনুসারে আমার রিটার্ন কেমন, আমার কি গ্রোথ ভালো হবে কিনা, 20 ইয়ার্স বা 30 ইয়ার্স আমি যদি এটাকে এখন যদি ডেভেলপ করি, তাহলে 20-30 ইয়ার্স এটাকে প্রপারলি আউটপুট দিবে কিনা, এর অপারেশন খরচ কেমন হবে, এই কনসিডারেশন নিয়েই তো আমার ফিজিবিলিটি স্টাডি। এখন যদি ফিজিবিলিটি স্টাডির রেজাল্টটা ভালো হয়, তাহলে আপনি আপনার নেক্সট স্টেপ ডিজাইন ফেজে যাবেন। আবার ডিজাইন ফেজটা যদি ভালো হয়, রেজাল্ট যদি আউটপুট ভালো হয়, তাহলে আপনি আপনার নেক্সট স্টেপ এক্সিকিউশন যাবেন। যদি ডিজাইন ফেজে এসে আপনি মনে করলেন যে না, আসলে এটার রিভিউটা ভালো হচ্ছে না, আমার মনে হয় যে উই ক্যানট ডু ইট প্রপারলি, তাহলে আসলে আপনি নেক্সট ফেজে যাবেন না। এই যে আপনি ছোট ছোট ফেজে ভাগ করলেন, প্রতিটা ফেজের এন্ডে আপনি যে একটা রিভিউ করবেন, ওই ফেজে আপনি কি করলেন, কোনটা ভালো করলেন, কোনটা খারাপ করলেন, কোনটা অ্যাভয়েড করা উচিত, এটাই প্রক্রিয়া প্রজেক্টটা এখনো কি অন দ্য লাইনে আছে কিনা, ডেভেলপমেন্ট ফেজে নেক্সট ফেজে যাওয়ার মতো অ্যাগ্রিড কিনা, এই যে রিভিউ করছেন, এটাকে আসলে আমরা বলছি ফেজ গেট রিভিউ, অথবা এটা অনেক ক্ষেত্রে আপনি স্টেজ গেট বলে, কিল পয়েন্ট বলে, যেগুলো আমরা আসলে অলরেডি ডিসকাস করেছি। আচ্ছা, লেটস কাম টু দ্য পয়েন্ট অফ, মানে আমরা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টে পিএম বুক বইয়ের কথা যদি বলি, পিএম বুকে আসলে আমাদের 10টা নলেজ এরিয়ার কথা বলা আছে, 5টা প্রসেস গ্রুপের কথা বলা আছে। তার মানে এই 10টা নলেজ এরিয়া কোনো না কোনো ভাবে 5টা প্রসেস গ্রুপের সাথে রিলেটেড। আবার এই যে প্রসেস গ্রুপ, এই প্রসেস গ্রুপগুলো আপনাদের যে প্রজেক্ট লাইফ সাইকেল আছে আমাদের প্রতিটা ফেজের সাথে, প্রতিটা ফেজই আসলে কিন্তু এই প্রজেক্ট প্রসেস গ্রুপকে ফলো করবে। তার মানে আপনি যদি ডিজাইন ফেজে থাকেন, তাহলে ডিজাইন ফেজের জন্য আপনার ইনিশিয়েটিং প্রসেস গ্রুপ হবে, প্ল্যানিং প্রসেস গ্রুপ হবে, এক্সিকিউশন প্রসেস গ্রুপ হবে, মনিটরিং অ্যান্ড মনিটরিং প্রসেস গ্রুপ হবে, ক্লোজিং প্রসেস গ্রুপ হবে। এবং ওই ফেজটা, প্রতিটা ফেজই আসলে অ্যাপ্লিকেবল এই 5টা প্রসেস গ্রুপ আর 10টা নলেজ এরিয়ার ক্ষেত্রে। এখন আসলে এই যে প্রসেস গ্রুপ বলছি, 10টা নলেজ এরিয়া, এগুলো আসলে কি? আমরা যদি প্রসেসের কথা বলি, আসলে প্রসেসের কথা বললে আমার মনে হয় আমরা বেসিক্যালি মোস্ট অফ দ্য পিপলস অলরেডি নো দ্যাট প্রসেস মিনস আপনি এর কিছু ইনপুট থাকবে, ওই ইনপুটটাকে ওই ইনপুটগুলোকে নিয়ে আপনি একটা সিস্টেম থাকবে যে এইটা আসলে ওই ইনপুটগুলোকে নিয়ে কাজ করবে এবং একটা ডিজায়ার আউটপুট দিবে, তাই না? এটার একটা প্রসেস। হ্যাঁ, এখন আসলে পিএমবক যদি আমরা পড়েন, তাহলে দেখবেন যে পিএমবকে 49টা প্রসেস আছে প্রজেক্ট ম্যানেজমেন্টকে প্রপারলি ম্যানেজ করার জন্য। তা আপনি যদি এই প্রসেসগুলোকে সিকোয়েন্সিয়ালি ফলো করেন, তাহলে দেখবেন যে একটা কোনো প্রসেসের আউটপুট অন্য কোনো প্রসেসের ইনপুট, আবার কোনো প্রসেসের ইনপুট অন্য কোনো প্রসেসের আউটপুট হিসেবে অ্যাপিয়ার করতেছে। এই প্রক্রিয়াটাই আসলে আমরা প্রসেস গ্রুপ দিয়ে ভাগ করতে পারি। এই যে ম্যাপিং, প্রসেস গ্রুপ, প্রসেস এবং নলেজ এরিয়া, এর ম্যাপিংটা আসলে কি হয় সেটা আমাদের দেখার বিষয় আর কি। তাহলে আমরা নেক্সট টপিক যেটা, সেটা হলো যে প্রসেস গ্রুপ। আসলে এখানে 5টা প্রসেস গ্রুপ আছে, ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল এবং ক্লোজিং। আপনি যদি এটা খেয়াল করেন যে টাইম অফ স্টার্ট অফ দিস প্রসেস গ্রুপ, এটা অলমোস্ট ওভারল্যাপিং। মানে কোনো ক্ষেত্রে ইনিশিয়েটিং শুরু হচ্ছে, কোনো ফেজে ইনিশিয়েটিং শুরু হচ্ছে, ওই একই সময় হয়তো কোনো ফেজের এক্সিকিউশন হচ্ছে। আসলে সবসময় এই প্রসেস গ্রুপগুলো ওভারল্যাপিং। আপনি সিকোয়েন্সিয়ালি কখনোই এই জিনিসগুলো পাবেন না একটা প্রজেক্টের ক্ষেত্রে। আর আমরা 10টা নলেজের কথা বলেছি: প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট, প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট, প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট কোয়ালিটি, প্রজেক্ট রিসোর্স, প্রজেক্ট কমিউনিকেশন, প্রজেক্ট রিস্ক, প্রজেক্ট প্রকুরমেন্ট অ্যান্ড প্রজেক্ট স্টেক হোল্ডার। এই যে 10টা নলেজ এরিয়া, 5টা প্রসেস গ্রুপ, এগুলো আসলে কিন্তু ইন্টার রিলেটেড।
প্রতিটা প্রজেক্ট নলেজ এরিয়াতে আসলে আমি যে 49টা প্রসেসের কথা বললাম, এই 10টা নলেজ এরিয়াতে এই 49টা প্রসেস গ্রুপিং করা আছে উইথ প্রসেস গ্রুপের সাথে। সেই গ্রুপিংটা হলো এটা। আমরা আসলে এটা ইন ব্রডার সেন্স আমরা দেখাচ্ছি। পরবর্তী সময় আমরা এগুলো নিয়ে প্রতিটা চ্যাপ্টার যখন পড়বো বা প্রতিটা নেক্সট এপিসোডে আমরা যখন স্পেসিফিক চ্যাপ্টার নিয়ে কাজ করব, তখন আসলে আমরা এই প্রতিটা প্রসেস নিয়ে কাজ করব এবং প্রতিটা প্রসেসটাই আসলে আমাদের এই পিএমপি এক্সামের ক্ষেত্রে মেজর কোশ্চেনগুলা এই বুকের মধ্যে দিয়ে আসে। দ্যাটস অল ফর টুডে. See you in the next episode. Thank you very much.